এমন মানুষদের সাথে কিভাবে কাজ করা যায় যাদের আমরা একদমই পছন্দ করি না, বিশ্বাস করি না, বা যাদের সাথে আমাদের কোনোভাবেই মতে মেলে না? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় ভোগায়। আর সত্যি বলতে এর কোনো সহজ উত্তর নেই, বরং দিন দিন ব্যাপারটা আরও জটিল হচ্ছে। ঠিক তাই। আর এই জটিল বিষয়টাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের হাতে আছে অ্যাডাম কাহানের লেখা কোল্যাবরেটিং উইথ দি এনিমি, বইটার একটা সারসংক্ষেপ। বইটার নামটাই বেশ উস্কানোমূলক, তাই না? অবশ্যই। কাহানে এখানে সহযোগিতার যে প্রচলিত ধারণা সেটাকে একেবারে চ্যালেঞ্জ করেছেন। আজ আমরা বোঝার চেষ্টা করব কেন আমাদের পরিচিত ভালো ভালো কথা, যেমন একসাথে কাজ করি, ঐক্যই শক্তি, অনেক সময় কাজে দেয় না। হুম। আর এমন পরিস্থিতিতে এগোনোর জন্য নতুন কি পথ থাকতে পারে? চলুন গভীরে যাওয়া যাক। এই আলোচনার মূল উদ্দেশ্যটাই হলো সহযোগিতার একটা, কিভাবে বলি, একটা আরামদায়ক ধারণা থেকে বেরিয়ে আসা। আমরা সাধারণত মনে করি সহযোগিতা মানেই সম্প্রীতি, সবাই মিলেমিশে এক সুরে কথা বলা, একটা অভিন্ন লক্ষ্য থাকা। হ্যাঁ, এটাই তো আমরা ভাবি। কিন্তু কাহানে বলছেন, আজকের এই চরম বিভেদ আর অবিশ্বাসের পৃথিবীতে এই ধারণাটা শুধু অচলই নয়, বরং অনেক ক্ষেত্রে ক্ষতিকর। তিনি একটা নতুন পদ্ধতির কথা বলছেন, যার নাম স্ট্রেচ কোলাবোরেশন। স্ট্রেচ কোল্যাবরেশন। হ্যাঁ, এই পদ্ধতি সংঘাত বা মতবিরোধকে কার্পেটের নিচে চাপা দেওয়ার কথা বলে না, বরং সেটাকে মেনে নিয়ে কাজ করার কথা বলে। বইয়ের শুরুতেই একটা অদ্ভুত বিরোধাভাসের কথা বলা হয়েছে। একদিকে আমাদের একে অপরের সাথে কাজ করার প্রয়োজন বাড়ছে, কারণ সমস্যাগুলো অনেক বড় এবং জটিল। আবার অন্যদিকে একসাথে কাজ করাটাও কঠিন থেকে কঠিনতর হচ্ছে। একদম। একটা উদাহরণ দেওয়া হয়েছে 2015 সালের একটি কর্মশালার। সেখানে দেশের বড় বড় সমস্যা সমাধানের জন্য 33 জন নেতাকে এক জায়গায় আনা হয়েছিল। উদ্দেশ্য তো মহৎ, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আয়োজকদের নিজেদের মধ্যেই এমন তীব্র মতবিরোধ আর অবিশ্বাস দেখা দিল যে তারা একে অপরকে বলতে শুরু করলো, আমি ওসব লোকের সাথে কাজ করতে পারবো না। ঠিক তাই। এই ঘটনাটা একটা খুব সাধারণ কিন্তু বিপজ্জনক প্রবণতাকে সামনে নিয়ে আসে, যাকে কাহানে বলছেন এনিমিফাইং সিনড্রোম। এনিমিফাইং সিনড্রোম। হ্যাঁ, মানে অন্যকে খুব সহজে শত্রু বানিয়ে ফেলার প্রবণতা। যখন পরিস্থিতি জটিল হয়, যখন আমরা অস্বস্তিতে পড়ি, তখন সমস্যার গভীরে যাওয়ার চেয়ে অনেক সহজ হলো কাউকে দোষারোপ করা, তাকে ভিলেন বানিয়ে দেওয়া। এটা তো আমাদের সবার মধ্যেই আছে। ধরুন, অফিসের কোনো একটা প্রজেক্ট ডেডলাইন মিস করলো। আমরা আসল কারণটা না খুঁজে, হয়তো প্ল্যানিংয়ে ভুল ছিল বা রিসোর্স কম ছিল, সবার আগে অন্য টিমকে দোষ দিই। বলি, ওরা তো কোনোদিনও সময় মতো কাজ করে না। এই যে সাথে সাথে কাউকে ভিলেন বানিয়ে ফেলার প্রবণতা, এটাই তো তাহলে এনিমিফাইং সিনড্রোম। একদম, আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। এই সিনড্রোমের কারণে গঠনমূলক আলোচনার পথটাই বন্ধ হয়ে যায়। কারণ একবার যখন আপনি কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলেন, তখন তার কথা শোনা, তাকে বোঝা বা তার সাথে কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা। তখন লক্ষ্যটা আর সমস্যা সমাধান থাকে না, লক্ষ্য হয়ে যায় নিজের অবস্থানকে সঠিক প্রমাণ করা। রাজনীতি, অফিস, এমনকি পারিবারিক সম্পর্কেও আমরা এটা স্ট্যান্ডার্ডলি করছি। তার মানে আসল প্যাচটা তাহলে এখানে, যে একদিকে একসাথে কাজ করতেই হবে, আবার অন্যদিকে কাউকে বিশ্বাসও করা যাচ্ছে না। ঠিক। এই ভয়ে কাজ করে যে একসাথে কাজ করতে গেলে হয়তো নিজের নীতি বিসর্জন দিতে হবে বা অন্য পক্ষ সুযোগ নিয়ে নেবে। এই টানাপোড়েনটাই মূল সমস্যা। তবে কাহানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেন, সহযোগিতা সবসময় একমাত্র বা সেরা সমাধান নাও হতে পারে। তাই নাকি? হ্যাঁ, যে কোনো কঠিন পরিস্থিতিতে আমাদের হাতে আসলে 4টে পথ খোলা থাকে। প্রথমটা হলো সহযোগিতা, মানে অন্যদের সাথে মিলে পরিবর্তন আনা। দ্বিতীয়টা হলো চাপিয়ে দেওয়া, অর্থাৎ নিজের ইচ্ছা বা সমাধান গায়ের জোরে অন্যের ওপর চাপিয়ে দেওয়া, যেটা প্রায়ই ক্ষমতার অলিন্দে দেখা যায়। অবশ্যই। তৃতীয় পথটা হলো মানিয়ে নেওয়া, মানে স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া, কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা না করে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা। আর চতুর্থটা? চতুর্থটা হলো বেরিয়ে আসা, নিজেকে সেই পরিস্থিতি থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া। থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতার উদাহরণ দিয়ে বইতে বলা হয়েছে, যখন চাপ বাড়ে তখন অনেকেই সহযোগিতার পথকে দুর্বলতা বা পরাজয় মনে করে। তখন তারা চাপিয়ে দেওয়া বা মানিয়ে নেওয়ার পুরনো এবং পরিচিত পথে ফিরে যায়।
কারণ ওই পথগুলো অনেক বেশি অনুমানযোগ্য মনে হয়। তার মানে প্রচলিত সহযোগিতার ধারণাটাই কোথাও একটা ভুল। বইয়ে সুসান নামের এক হাসপাতালের সিইওর একটা দারুণ উদাহরণ আছে। ভদ্রমহিলা হাসপাতালের সার্বিক পারফরমেন্স বাড়াতে একটা সহযোগিতামূলক উদ্যোগ নিলেন, কিন্তু তার উদ্যোগটা পুরোপুরি ব্যর্থ হলো। তিনি তো ভালো কিছুই করতে চেয়েছিলেন, তাহলে ভুলটা কোথায় হলো? সুসানের গল্পটা প্রচলিত সহযোগিতার সীমাবদ্ধতা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার ব্যর্থতার পেছনে 3টি মূল ভুল ছিল। প্রথমত, নিয়ন্ত্রণের ভ্রম। তিনি ভেবেছিলেন যেহেতু তার উদ্দেশ্যটা মহৎ, তাই তিনি পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সবাইকে এক পথে আনতে পারবেন। কিন্তু একজন সিইওর তো কাজই হলো নেতৃত্ব দেওয়া, একটা দিক নির্দেশনা দেওয়া। তিনি যদি নিয়ন্ত্রণের চেষ্টা না করেন, তাহলে কাজটা এগোবে কিভাবে? এখানেই সূক্ষ্ম পার্থক্যটা। নেতৃত্ব দেওয়া আর নিয়ন্ত্রণ করা এক জিনিস নয়, বিশেষ করে একটা হাসপাতালের মতো জটিল সিস্টেমে, যেখানে সার্জারি বিভাগের অগ্রাধিকার আর জরুরি বিভাগের অগ্রাধিকার এক নয়। আচ্ছা। প্রত্যেকের নিজস্ব বাস্তবতা আছে, নিজস্ব স্বার্থ আছে। সুসান ভেবেছিলেন সবাই তার মহৎ উদ্দেশ্যটা বুঝবে এবং একমত হবে। তিনি এই ভিন্ন ভিন্ন বাস্তবতাগুলোকে উপেক্ষা করেছিলেন, এটাই ছিল তার প্রথম ভুল। বোঝা গেল। আর দ্বিতীয় ভুলটা? দ্বিতীয় ভুলটা ছিল একটিমাত্র সঠিক উত্তরের খোঁজ। তিনি ধরে নিয়েছিলেন যে সমস্যার একটি সেরা সমাধান আছে এবং তার কাজ হলো সেই সমাধানটা খুঁজে বের করে সবাইকে দিয়ে সেটা বাস্তবায়ন করানো। কিন্তু জটিল সামাজিক বা প্রাতিষ্ঠানিক সমস্যাগুলোর কোনো একটি সঠিক উত্তর থাকে না। এটা অনেকটা সেই অন্ধের হাতি দেখার গল্পের মতো, যেখানে প্রত্যেকে হাতির একটা অংশ, পা, সুর বা লেজ ধরে পুরো হাতি সম্পর্কে একটা ধারণা করছে। একদম। সবাই আংশিকভাবে সঠিক, কিন্তু কেউই পুরোপুরি নয়। সুসান ভাবছিলেন তিনি পুরো হাতিটা দেখতে পাচ্ছেন। তার মানে নিয়ন্ত্রণের চেষ্টা আর একমাত্র সঠিক উত্তরের খোঁজ, এই দুটো ভুলই তো একই মানসিকতা থেকে আসছে। আমার ধারণা তৃতীয় ভুলটাও এর সাথে সম্পর্কিত হবে। ঠিক ধরেছেন। তৃতীয় ভুলটা হলো এই মানসিকতারই ফল, পদমর্যাদা ভিত্তিক মডেল। তিনি একটি টপ ডাউন বা উপর থেকে চাপিয়ে দেওয়া পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। মুখে সহযোগিতা বললেও। হ্যাঁ, মুখে এটাকে সহযোগিতা বলছিলেন, কিন্তু আসলে তিনি চাইছিলেন কর্মীরা তার পরিকল্পনার সাথে সহযোগিতা করুক। এই সংকীর্ণ বা নিয়ন্ত্রিত সহযোগিতার মডেল এখন আর কাজ করে না। বেশ, তাহলে পুরনো পদ্ধতি যদি কাজ না করে এবং সুসানের মতো ভালো উদ্দেশ্যও যদি ব্যর্থ হয়, তাহলে নতুন পথটা কি? এখানেই বোধহয় স্ট্রেচ কোলাবোরেশনের ধারণাটা আসছে। ঠিক। বইতে আন্দ্রে জিদের একটা উক্তি ব্যবহার করা হয়েছে, নতুন ভূমি আবিষ্কার করা যায় না যদি না দীর্ঘ সময়ের জন্য তীরের দৃশ্য চোখের আড়াল করতে রাজি থাকো। লাইনটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়। ঠিক তাই। কারণ স্ট্রেচ কোলাবোরেশন মানেই হলো স্বস্তির বৃত্ত থেকে বেরিয়ে আসা, ওই তীরের দৃশ্য চোখের আড়াল করা। এর 3টি মূল দিক আছে, যা কলম্বিয়ার গৃহযুদ্ধ সমাধানের ডেস্টিনো কলম্বিয়া প্রকল্পের উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। কলম্বিয়ার উদাহরণটা তো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, পরিস্থিতিটা একবার ভাবুন। কয়েক দশকের গৃহযুদ্ধে জর্জরিত একটা দেশ, সেখানে সামরিক কর্মকর্তা, গেরিলা যোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাইকে একসাথে কাজ করতে হয়েছে। দাঁড়ান, গেরিলা যোদ্ধা আর সামরিক কর্মকর্তা একই ঘরে? এটা তো ভাবাই যায় না। ঘরটা তো রণক্ষেত্র হয়ে যাওয়ার কথা। তারা একসাথে কাজ করলো কিভাবে? আপনার এই প্রশ্নটাই স্ট্রেচ কোলাবোরেশনের মূল নীতিগুলোকে সামনে নিয়ে আসে। এটাই প্রচলিত মডেল থেকে এর পার্থক্য। প্রথমত, তারা সম্প্রীতির বদলে সংঘাতকে মেনে নিয়েছিল। সংঘাতকে মেনে নিয়েছিল? হ্যাঁ, তারা এমন ভান করেনি যে তারা সবাই বন্ধু এবং সবকিছু ঠিক আছে, বরং তারা এটা স্বীকার করে নিয়েছিল যে তাদের মধ্যে গভীর বিভেদ, অবিশ্বাস আর ঘৃণা আছে, এবং সেই সংঘাতটাকেই আলোচনার টেবিলে নিয়ে আসা হয়েছিল। বাহ, এটা তো পুরো উল্টো ধারণা। সম্প্রীতি নয়, সংঘাতকে মেনে নেওয়া। বেশ, দ্বিতীয় নীতিটা কি ছিল? দ্বিতীয়টি হল নির্দিষ্ট পরিকল্পনার বদলে পরীক্ষা নিরীক্ষা করা। এমন জটিল পরিস্থিতিতে ভবিষ্যৎ এতটাই অনিশ্চিত থাকে যে আগে থেকে একটা নিখুঁত মহাপরিকল্পনা তৈরি করা অসম্ভব। কিন্তু এই পরীক্ষা নিরীক্ষার ধারণাটা শুনতে বেশ বিশৃঙ্খল লাগছে। কোনো বড় প্রকল্পে যদি কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা হয়, তাহলে তো পুরো ব্যাপারটাই হযবরল হয়ে যেতে পারে। এটা বিশৃঙ্খলা নয়, এটাকে বলা যেতে পারে অভিযোজন। ভাবুন, আপনি একটা ঘন কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছেন। আপনি পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন না, কিন্তু হেডলাইটের আলোয় সামনে 10-20 ফুট দেখতে পাচ্ছেন। পদক্ষেপ নিয়েছে, ফলাফল দেখেছে এবং সেই অনুযায়ী নিজেদের পথ পরিবর্তন করেছে।
দারুণ উদাহরণ। আর তৃতীয় নীতিটা? তৃতীয়টা সম্ভবত সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যকে বদলানোর বদলে নিজেকে পরিবর্তন করা। নিজেকে পরিবর্তন করা। হ্যাঁ, সাধারণত আমরা যখন কোনো সমস্যায় পড়ি আমাদের প্রথম চিন্তা হয় ওদের বদলাতে হবে। কিন্তু কলম্বিয়ার ওই প্রকল্পে প্রত্যেকে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পেরেছিল যে শুধু অন্য পক্ষ বদলালে হবে না, এই অচলাবস্থা তৈরিতে আমার নিজেরও একটা ভূমিকা আছে, তাই আমাকেও বদলাতে হবে। এই নতুন পদ্ধতিতে এগোতে হলে নিজেকে যে প্রসারিত করতে হবে বা স্ট্রেচ করতে হবে সেটা এখন স্পষ্ট। বইতে নির্দিষ্টভাবে 3টে স্ট্রেচের কথা বলা হয়েছে। প্রথমটি হলো একই সাথে সংঘাত এবং সংযোগকে আলিঙ্গন করা। এর মানে কি? এর মানে হলো আমরা প্রায়ই মনে করি সহযোগিতার জন্য শুধু ভালোবাসা, ঐক্য বা সংযোগই যথেষ্ট। কিন্তু কাহানে বলছেন এটা একটা অসম্পূর্ণ ছবি। ক্ষমতা, স্বার্থ এবং সংঘাতও এর একটি স্বাভাবিক এবং জরুরি অংশ। ক্ষমতা আর ভালোবাসা একসাথে? হ্যাঁ, তিনি বলছেন প্রতিটি সামাজিক সত্তার দুটি চালিকা শক্তি থাকে। একটি হলো ক্ষমতা, যা নিজের স্বার্থ রক্ষা ও আত্মপ্রকাশের ইচ্ছা। অন্যটি হলো ভালোবাসা, যা বৃহত্তর ঐক্যের আকাঙ্ক্ষা। সফল সহযোগিতার জন্য এই দুটির মধ্যে ভারসাম্য দরকার। বাহ, এই ক্ষমতা আর ভালোবাসার ভারসাম্যের ধারণাটা তো অসাধারণ। এটা তো শুধু বড় বড় সামাজিক সমস্যার ক্ষেত্রে নয়, আমাদের নিজেদের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। একদম। আমি ভাবছিলাম অনেক সময় আমরা শুধু ভালোবাসার ওপর জোর দিতে গিয়ে নিজের জরুরি কথাগুলো বলতেই ভুলে যাই, নিজের ক্ষমতা বা এজেন্সিকে ব্যবহার করি না, তখন সম্পর্কটা দুর্বল হয়ে পড়ে। ঠিক তাই। গুয়াতেমালার গৃহযুদ্ধ পরবর্তী একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে অ্যাক্টিভিস্টরা মনে করছিলেন এই সুন্দর সুন্দর আলোচনার ফলে আসল কাজ, যেমন অন্যায়ের প্রতি প্রতিবাদ, সেটাকে দমিয়ে রাখা হচ্ছিল। ও আচ্ছা। শুধু ভালোবাসার কথা বললে তা দুর্বল হয়ে পড়ে, আবার শুধু ক্ষমতার কথা বললে তা আগ্রাসী হয়ে ওঠে। সফল সহযোগিতা মানে হলো প্রয়োজন অনুযায়ী কখনো দৃঢ়ভাবে নিজের অবস্থান তুলে ধরা, আবার কখনো অন্যের সাথে যুক্ত হওয়া। দারুণ। দ্বিতীয় স্ট্রেচ হলো এগিয়ে যাওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করা। এই বিষয়ে আমরা কলম্বিয়ার উদাহরণে কথা বলছিলাম, কিন্তু এটা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্তরে কিভাবে কাজ করে? আমাদের তো শেখানো হয় লুক বিফোর ইউ লিভ। প্রচলিত সহযোগিতায় আমরা কি করি? আমরা আগে সমস্যাটা পুরোপুরি বুঝি, তারপর তার একটা নিখুঁত সমাধান তৈরি করি এবং শেষে সেই পরিকল্পনা বাস্তবায়ন করি। ঠিক। কিন্তু স্ট্রেস কোলাবোরেশন বলে যে জটিল পরিস্থিতিতে আমরা সামনে না এগোলে পথটা পরিষ্কার হয় না। কাহানে এখানে দুই ধরনের সমস্যার পার্থক্য করেন, কমপ্লিকেটেড আর কমপ্লেক্স। হ্যাঁ, একটা রকেট বানানো কমপ্লিকেটেড, কিন্তু এর জন্য নির্দিষ্ট ফর্মুলা আছে, পরিকল্পনা করে বানানো সম্ভব। কিন্তু একটা সন্তান মানুষ করা হলো কমপ্লেক্স। এর কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, আপনাকে পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে ভুল করে শিখতে হয়। আর আজকের পৃথিবীর বেশিরভাগ সমস্যাই ওই সন্তানের মতো কমপ্লেক্স। একদম, রকেটের মতো কমপ্লিকেটেড নয়। আর তৃতীয় এবং শেষ স্ট্রেচ, খেলায় অংশগ্রহণ করা। এর মানে কি? এর মানে হলো নিজেকে দর্শক বা পর্যবেক্ষকের আসন থেকে নামিয়ে এনে খেলার মাঠে নামা। আমরা প্রায়ই কোনো সমস্যায় পড়লে এমনভাবে কথা বলি যেন আমরা এর বাইরে আছি এবং ওরা হলো সমস্যার কারণ। সরকারের এটা করা উচিত, ম্যানেজমেন্টের বোঝা উচিত। এটা তো সত্যি, আমরা সবসময় ওরা বা তারা বলি। কাহানি বলছেন আমাদের বুঝতে হবে আমরা নিজেরাও এই পরিস্থিতির একজন সক্রিয় অংশীদার। আমাদের কাজ, আমাদের কথা, এমনকি আমাদের নীরবতাও পরিস্থিতির ওপর প্রভাব ফেলে। আর তাই বাইরে থেকে ধারাভাষ্য দেওয়ার বদলে নিজেকে সেই খেলার একজন খেলোয়াড় হিসেবে দেখতে হবে। এই মানসিকতাটা এলেই প্রশ্নটা ওরা কি করবে থেকে বদলে গিয়ে আমি কি করতে পারিতে পরিণত হয়। আর তখনই সত্যিকারের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। ঠিক। তাহলে আজকের পুরো আলোচনা থেকে যা বোঝা গেল তা হলো সত্যিকারের সহযোগিতা কোনো আরামদায়ক বিষয় নয়। এটা মতের মিল বা নিখুঁত পরিকল্পনা নিয়ে হয় না। এর জন্য নিজেকে প্রসারিত করতে হয়, অস্বস্তিকে মেনে নিতে হয়, সংঘাতকে আলিঙ্গন করতে হয় এবং অজানা পথে পরীক্ষা নিরীক্ষা করার সাহস রাখতে হয়। একদম, এটা আসলে নিয়ন্ত্রণের ভ্রম থেকে বেরিয়ে আসার একটা পথ। এবং শেষে একটি ভাবনা, যা এই বইটি পড়ার পর আমার মনে গভীরভাবে দাগ কেটেছে। আমরা প্রায়ই ভাবি যে সহযোগিতা ব্যর্থ হয় অন্যদের কারণে, তারা একগুঁয়ে, তারা স্বার্থপর, তারা বোঝে না। কিন্তু কাহানে আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেন। আচ্ছা। তিনি পরোক্ষভাবে প্রশ্ন করেন, যদি এমন হয়
যে সহযোগিতার পথে সবচেয়ে বড় বাধা আসলে আমরাই নিজেরা। আমাদের নিয়ন্ত্রণ ধরে রাখার ইচ্ছা, আমাদের একমাত্র সঠিক উত্তর খুঁজে বের করার জেদ, আর আমাদের স্বস্তির বৃত্তে থাকার প্রবণতাই কি মূল সমস্যা? এটা একটা গভীর এবং কিছুটা অস্বস্তিকর প্রশ্ন। এর উত্তরটা সম্ভবত আমাদের প্রত্যেকের জন্য আলাদা। আর এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। অনেক কিছু ভাবার থাকলো।